যতবারই কেউ তার কাজ সম্পর্কে বলতে যায় ততবারই কোনো না কোনোভাবে তাকে বাধা পড়ে। যাকগে, এত কিছু জেনে আমার কাজ নেই। লোকটা চুরি করুক আর ডাকাতি করুক, তাতে আমার কি? কথাগুলো বিড়বিড় করতে করতে ইনায়া ঘুমের রাজ্যে তলিয়ে যায়। ইসবা ইসামের ফোনে বারবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু অপর প্রান্তে ফোন রিসিভ করার কোনো খবর নেই। বিরক্তিতে ইসবার কপাল কুঁচকে গেছে। এই ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই। ফোনটায় যে কোনো গুরুত্বপূর্ণ কল আসতে পারে সেটা কি সে জানে না? এখন ইসামকে সামনে পেলে ইসবা যে তার কি হাল করতো কে জানে। এদিকে ইসাম বন্ধুদের সাথে সারাদিন ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। পাশেই তার ফোনের আলো একবার জ্বলছে তো একবার নিচ্ছে। আসলে ইসামের একটা গার্লফ্রেন্ড তাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছিল, তাই সে ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। ইসবা যে তাকে বারংবার ফোন দিচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ইসাম আড়মোড়া ভেঙে ফোন হাতে নিয়ে রেখে সেখানে 30টা মিসড কল। আর কলদাতার নাম দেখে তার আত্মা শুকিয়ে যায়। এই রে, কেলো করেছে। ভাইয়া আজ তাকে আস্ত রাখবে না। সব দোষ এমিলির। ও যদি কাল এভাবে ডিস্টার্ব না করতো তাহলে ফোনও সাইলেন্ট করতো না, আর তার ভাইয়ার কাজের কথা ভুলে যেত না। এবার কি করবে? আর ভাইয়া যে কাজ দিয়েছে তা তো 1 ঘন্টার ভিতর কমপ্লিটও করতে পারবে না। ইসামের হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। তারপর ভয়ে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে ইসবার নাম্বারে ডায়াল করে। দুবার রিং হওয়ার পর কল রিসিভ হয়। ইসাম নিজের কানকে প্রস্তুত করে নেয়। এখন তার কানের উপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিন্তু ওমা, অপর পাশে ব্যক্তি শীতল গলায় প্রশ্ন করে, কি করছিস? ঘুম কেমন হলো? ইসাম ইসবার কথা শুনে কিছুটা ভড়কে যায়। তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই তো ভাইয়া রেডি হচ্ছি, আজই বাড়ি ফিরে আসছি। ওকে, তাড়াতাড়ি চলে আয়, সাবধানে আসিস। বলেই ইস্পা খট করে লাইন কেটে দেয়। ইসাম যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলে তো দম বন্ধ হয়ে মারা যেত। ইসবাকে সে অনেক বেশি ভয় পায়। যাই হোক, এখন যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে হবে। আজকে ইনায়াকে ড্রাইভার ভার্সিটি পৌঁছে দিয়েছে। ইনায়া ভেতরে ঢুকে অ্যানাকে খুঁজতে থাকে। পরে একটা গাছের নিচে তার দেখা পায়। সঙ্গে রয়েছে অ্যালেক্স, আর্থার আর লিসা। ইনায়া হাত নাড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে। তারা দেখতে পেয়ে ইনায়াকে সেখানে যেতে বলে। ইনায়া গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যায়। তারপর শুরু হয়ে যায় তাদের পঞ্চপাণ্ডবের আড্ডা। আর্থার হঠাৎ করে আড্ডা ছেড়ে মাঠের দিকে এগিয়ে যায়। সবার দৃষ্টি এখন সেদিকে। আর্থার একটা মেয়ের সামনে গিয়ে তার পথ আটকায়। ইনায়া ভ্রু কুঁচকে ফেলে। অ্যানাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো? অ্যানা হাসি মুখে বলে, নাটক দেখতে থাক, না দেখলে মিস করবি। অ্যানা আর কথা না বাড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে সেদিকে তাকায়। আর্থার মেয়েটিকে জিজ্ঞেস করে, হ্যালো মিস, মাইসেলফ আর্থার জোসেফ। ভার্সিটিতে নতুন মনে হচ্ছে, কোনো সমস্যা হলে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। আফটার অল আমি খুবই মানবদরদী মানুষ। আমি কি তোমার নাম্বার পেতে পারি মিস বিউটিফুল? মেয়েটি বিরক্তির স্বরে বলে, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, আপনি নিজের চরকায় তেল দিন। মেয়েটি সেখান থেকে চলে যায়। মুহূর্তে বন্ধু মহলে হাসির রোল পড়ে যায়। আর্থারের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে আবার পঞ্চপাণ্ডবের আড্ডায় যোগ দেয়। অ্যানা ইনায়াকে বলে, এবার বুঝলে কাহিনী, প্রতিবারই এমন হয়। ইনায়া চমৎকার হাসি দিয়ে বলে, বুঝলাম। এদিকে ইনায়ার হাসির দিকে একজোড়া চোখ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনায়ার প্রতিটি কাজ সে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। সে আর কেউ নয়, অ্যালেক্স। প্রথম দিনই ইনায়াকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়। হলদে ফর্সা গায়ের রং, টানা টানা মায়াবী চোখ, পাতলা ঠোঁট, সুচালু নাক। এক কথায় মায়াবিনী এই মেয়েটা। তার মন কেড়েছে। লিসার ধাক্কায় তার দৃষ্টি অন্যদিকে সরে। লিসা অ্যালেক্সের কানে ফিসফিস করে বলে, হেই অ্যালেক্স, সামথিং সামথিং। অ্যালেক্স মাথা চুলকে বলে, মেবি প্লিজ কাউকে বলিস না। ওকে ওকে, তবে আমাকে কিন্তু ট্রিট দিতে হবে। ওকে ডান। অ্যানা দুজনের ফিসফিসানি লক্ষ্য করে বলে, এই তোমরা কানে কানে কি বলছো? পঞ্চপাণ্ডবের আড্ডায় কোনো ফিসফিস অ্যালাউড না, ওকে? অ্যালেক্স লিসা মাথা নেড়ে সায় জানায়। কিছুক্ষণ পর তারা যে যার ক্লাসের দিকে চলে যায়। অ্যানা ইনায়া সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, লিসা থার্ড ইয়ার আর অ্যালেক্স আর্থার মাস্টার স্টুডেন্ট। ভিন্ন ভিন্ন ক্লাসের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তাদের বন্ধুত্ব অটল। ক্লাস শেষে যে যার বাড়িতে চলে যায়। ইনায়া বাড়িতে এসে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেয়। দুপুর 2টা বেজে গেছে। সার্ভেন্টস এসে ইনায়াকে খাওয়ার জন্য ডেকে যায়। ইনায়া বের হয়ে নিচে যায়। সেখানে ইসামকে দেখতে পায়। তার চোখ মুখ শুকিয়ে গেছে। ইসাম ইনায়াকে দেখে হাত নাড়িয়ে হ্যালো বলে। ইনায়া মুচকি হেসে মাথা নাড়ায়। ইসাম বলে, হে, কেমন আছো? ইনায়া বলে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমার চোখ মুখের এই অবস্থা কেন? ইসাম জোরপূর্বক হেসে জবাব দেয়, আরে সবই কাবুল, বুঝছো? আমার প্রাণপ্রিয় ভাই আমার এই হাল করছে। ওমা, কেন? আর বলো না, আমাকে সে বলছিল আমি যেন বিজনেসের একটা ফাইল কমপ্লিট করে তাকে দেই। এই ফাইলের জন্য বাবার একটা ডিল আটকে আছে। আজকে সকাল 10টা অবধি আমাকে সময় দিয়েছিল, কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম। ফাইলটির কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল, তাই আমার উপর তুফান বয়ে গেছে। ভাইয়া পরে আধা ঘন্টার মধ্যে একটা কমপ্লিট করে জমা দেই। বুঝলাম। ইসাম,
তোমার কিন্তু এবার কাজের প্রতি সিরিয়াস হওয়া দরকার। আঙ্কেল আর কত সামলাবে? তোমার ভাইয়াও নাকি সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, চেষ্টা করব। বাই দ্য ওয়ে, নতুন ভার্সিটিতে কেমন সময় কাটছে? এই তো ভালোই, কিছু ফ্রেন্ডস হয়েছে সেখানে। ওহ ভালো, কাল থেকে আমিও যাব, একসাথে যেতে পারি? আমি কিন্তু 3rd ইয়ারে, তোমার সিনিয়র। ইনায়া হালকা হেসে বলে, আমি জানি, মামুনি বলেছে। কি রে, দুটো তো খালি কথাই বলবে, খাওয়া দাওয়া কখন করবে? বলতে বলতে নিশাদ আহমেদ ইনায়ার পাশের চেয়ারে বসে। ইসাম প্লেট টেনে নিয়ে বলে, মাই সুইট মম, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এমনিতেও তোমার বড় ছেলে আজ আমার অবস্থা বিহাল করে দিছে। ঠিকই তো করেছে, ফাঁকিবাজ একটা। ইসাম কপাল চাপড়ে বলল। মা, তুমিও আমাকে পর করে দিলে, এই জীবন আমি আর রাখতে চাই না। ইসামের ড্রামা দেখে ইনায়া ফিক করে হেসে দেয়। ইসাম মুখ ফুলে পরে হাহা করে হেসে দেয়। ইসাম আর ইনায়া আজ একসাথে ভার্সিটি যাচ্ছে। ইসাম ড্রাইভ করছে আর ইনায়া তার পাশের সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ করে ইসাম গাড়ির ব্রেক কষে। ইনায়া একটুর জন্য মাথায় আঘাত লাগা থেকে বেঁচে গেছে। জিজ্ঞাসা দৃষ্টিতে ইসামের দিকে তাকালে ইসাম তাকে সামনে তাকানোর জন্য ইশারা করে। ইনায়া সেদিকে তাকিয়ে দেখতে পায় ইসবা তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ইসবাই ইসামের গাড়ি দেখে তাকে থামাতে বলেছে। মাঝ রাস্তায় ইসবার গাড়ি খারাপ হয়ে গেছে, এমনিতেও তার লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসে পড়ে। তারপর ইসামকে বলে, 10 মিনিটের ভেতরে আমাকে স্টুডিওতে পৌঁছে দে। 15 মিনিট পর রেকর্ডিং, হাতে সময় নেই, ফাস্ট। ইসাম দ্রুত গাড়ি স্টার্ট দেয়। একটু দেরি হলে তার ভাই তাকে কাঁচা চিবিয়ে খাবে। ইনায়া হ্যাবলার মতো ইসবার দিকে চেয়ে আছে। তার মনে প্রশ্ন জেগেছে, লোকটা কি তবে গান গায়? না হলে স্টুডিওতে কি করবে? আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? ইসবার এমন কথা ইনায়া থতমত খেয়ে যায়। পরক্ষণে লজ্জায় মাথা নুয়ে ফেলে। আর ইসাম তো হাসতে হাসতে শেষ। ইনায়া নিজের বোকামি ঢাকতে বলে ওঠে, কে বলেছে আপনি হ্যান্ডসাম? তার নিশ্চয় চোখের ব্যামো আছে, নইলে এই সাদা বিলাইকে কেন হ্যান্ডসাম বলতে যাবে? আমি তো জাস্ট এটাই ভাবছিলাম, আপনি স্টুডিওতে গিয়ে কি করবেন? ইসবা কটমটি ইনায়ার দিকে তাকায়। তাকে সাদা বিলাই বলেছে। ইচ্ছে তো করছে মেয়েটাকে এক ধাক্কায় গাড়ি থেকে বের করে দিতে। ইসাম এখনো হেসে চলেছে। ইসবা ইনায়ের রাগ ইসামের ওপর ঝাড়ে। আর একটা দাঁত বের করলে তোর একটা দাঁতও আর মাটিতে থাকবে না, ইসাম। ইসাম সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে। ইনায়া মিটিমিটি হেসে চলেছে। ইসবা সবসময় তার পিছে লাগে। এখন তাকে রাগাতে পেরে তার অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর গাড়ি একটা স্টুডিওর সামনে এসে থামে। ইসবা 1 মিনিটও দেরি না করে হনহনিয়ে ভিতরে ঢুকে যায়। ইসাম গাড়ি ঘুরিয়ে ভার্সিটিতে চলে আসে। ইনায়া গাড়ি থেকে নেমে অ্যালেক্সকে দেখতে পায়। অ্যালেক্স ইনায়াকে দেখে হাসি মুখে সেদিকে এগিয়ে যায়, কিন্তু গাড়ির অপর দরজা দিয়ে ইসামকে নামতে দেখে মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে যায়। ইনায়া ইসামের সাথে কি করছে তা সে বুঝতে পারছে না। অজানা আশঙ্কায় তার বুকের ভেতর ধক করে উঠছে। ইনায়া ইসামকে বিদায় দিয়ে অ্যালেক্সের সামনে দাঁড়ায়। অ্যালেক্স চুপসে যাওয়ার স্বরে ইনায়াকে জিজ্ঞেস করে, হেই, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই। তোমার সাথে ওটা কে ছিল? ও, ইসামের কথা বলছো? ও ধরতে গেলে আমার কাজিন আর ফ্রেন্ডও। অ্যালেক্স কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর দুজনে ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। সেখানে বাকি 3 জন আড্ডা দিচ্ছে। অ্যানা ইনায়াকে দেখে হাত নাড়ে। ইনায়া মিষ্টি এসে তাদের দিকে যায়। লিসা গলা ছেড়ে বলে, তা আমাদের অ্যালেক্স মহাশয় কি ইনায়াকে প্রেম নিবেদন করতে আড্ডা ছেড়ে উঠে গেছে? ইনায়া সহ বাকি সবাই ভ্রুকুচকে তাকিয়ে আছে। আর অ্যালেক্স লিসাকে চোখ রাঙাচ্ছে। লিসা সবার চাহনি দেখে বোকা হেসে বলল, হে, মিস্টেক হয়ে গেছে। আমি বলতে চেয়েছি অ্যালেক্স কি ইনায়াকে আসতে দেখে ওখানে গেছে। অ্যালেক্স হাফ ছেড়ে বাঁচে। আরেকটু হলে লিসা সব ফাঁস করে দিত। এই লিসা গাধিকে বলাই উচিত হয়নি। সবাই সবকিছু আড্ডা দেওয়ার পর ক্লাসে চলে যায়। 2টো ক্লাস করার পর অ্যানা বাইরে তার অপ্রিয় মানুষটিকে দেখতে পায়। দাঁত কিরমিরে সেদিকে চেয়ে রয়। ইনায়া অ্যানার দৃষ্টি যেদিকে সেদিকে তাকায়। সেখানে ইসামকে দেখতে পায়। ইনায়া অ্যানার সে দৃষ্টির কারণ বুঝতে পারে না, তাই চুপ করে কারণ খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। হতাশ হয়ে অ্যানাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কার দিকে এভাবে তাকিয়ে আছো? অ্যানা সেদিকে দৃষ্টি রেখেই ইনায়াকে জবাব দেয়, কার দিকে আবার? একটা ক্যারেক্টারলেসের দিকে। জামা বদলানোর মতো সে গার্লফ্রেন্ড বদলায়, প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে ঘোরে। ইনায়া হুট করে বলে, তাহলে তোমার কি যায় আসে? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি? অ্যানা শীতল দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমার জীবনে এটাই ভুল, এই ক্যারেক্টারলেসকে আমি ভালোবেসেছিলাম। অ্যানা কথাটা বলতে গিয়ে চোখের জল ছেড়ে দেয়। তারপর জল নিচে পড়ার আগেই তাড়াতাড়ি করে মুছে নেয়। কার জন্য সে চোখের জল ফেলছে? যে তাকে কোনোদিন ভালোই বাসেনি, উল্টো ঠকিয়েছে। ইনায়া কি বলবে বুঝতে পারছে না। এমন কিছু শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইসামকে তো তার ভালোই মনে হয়েছিল। সে ভেবেছিল ইসাম হয়তো শুধু একটু ফ্লার্ট করে, কিন্তু অ্যানা যে বলেছে, উফ, কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে।
ক্লাস শেষে ইসাম ইনায়াকে খুঁজতে থাকে। পরে একটা বড় গাছের নিচে তাকে দেখতে পায়। ইনায়া একা নয়, সাথে আরও 4 জন আছে। সেখানে একজনকে দেখে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। হায় রে দুনিয়া, এই দুনিয়ায় বিশেষ জিনিসটা এতটা ঠুনকো কেন? চোখে যা দেখা যায় সবসময় কি তা সত্যি হয়? চোখের আড়ালে যে কত বড় সত্য আছে তা কেউ কেন খুঁজে দেখার চেষ্টা করে না? হয়তো বিশ্বাস, ভালোবাসা সবই লোক দেখানো, নয়তো এটাই ভাগ্যের খেলা। ইসাম হালকা হাসি দিয়ে বিড়বিড় করতে থাকে। মুখে হাসি, কিন্তু চোখের কোণে তার অশ্রু জমে আছে। অ্যানাকে ইনায়ার পাশে দেখে সে অ্যানাকে দেখিয়ে দেখিয়ে ইনায়াকে বলে, আরে নেয়া, তুমি দেখে একদমই ক্লান্ত হয়ে গেছো। সকালে কিছু খাওনি কেন? আমি এতবার বলছিলাম, তারপরে শোনোনি। এখন চলো কিছু খেয়ে নেবে। আর হ্যাঁ, বন্ধু নির্বাচনের সব সময় সতর্ক থাকবে। পরে দেখবে কোনো কিছু নিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে। তোমার অবস্থা বোঝার চেষ্টা বিন্দুমাত্র করবে না। বলে ইসাম ইনায়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদের যাওয়ার পরে একদৃষ্টিতে চেয়ে আছে অ্যানা, সাথে আরও একজোড়া চোখ, সে হলো অ্যালেক্স। দুজনের মনে প্রিয়জন হারানোর সংকট সৃষ্টি হয়েছে, একজনের মনে যা আরও 1 বছর পূর্ব থেকে বিদ্যমান। গাড়িতে বসে ইনায়া কিছু নিয়ে ভাবতে বসেছে। কিছুতেই সে হিসাব মেলাতে পারছে না। অ্যানার চোখে ইসামের প্রতি যে ভালোবাসা দেখতে পেয়েছে, অনুরূপ ইসামের অ্যানার প্রতি দৃষ্টিও সে লক্ষ্য করেছে। দুজন দুজনকেই ভালোবাসে, কিন্তু কোনো এক বড় ঘটনার রেশ ধরে একজন আরেকজনকে ঘৃণা করার ভান ধরে। ইনায়া তা খুঁজে বের করবেই, আর এই দুজনকেও সে এক করবে বলে মনে মনে সিদ্ধান্ত নেয়। হুট করে গাড়ি থেমে গেলে ইনায়া হকচকিয়ে যায়। ইসাম দরজা খুলে বলে, আমরা বাড়ি এসে গেছি। কোনো গভীর ভাবনায় ডুবেছিলে? তারপর ভ্রু নাচিয়ে বললে, কারো প্রেমে পড়নি তো? ইনায়া ভেংচি কেটে বলে, ইনায়া এসব ফর্মের মুরগির প্রেমে পড়বে? হাসালে। এ দেশের সবাইকে তোমার ফার্মের মুরগির মতো লাগে? তা নয়তো কি, প্রত্যেকটাকে দেখতে আমার এমনই মনে হয়। ইসাম গলা ছেড়ে বলে, তা আমার ভাইয়াকে কেমন লাগে? তার প্রতি তো সব মেয়েরা ক্রাশিত। আমি ওরকম মেয়ে নই যে সাদা বিলাইয়ের উপর ক্র্যাশ খাবো। ভাইয়া যদি শোনে, ভাবতে পারছো কি হবে? ওই দিন আমার যা অবস্থা করছিল। আমি তোমার মতো ভীত নই, যথেষ্ট সাহসী আমি। আর উনি বাঘ না ভাল্লুক যে তাকে ভয় পাবো? ইসাম চোখ বড় বড় করে ইনায়ের পেছনে ইশারা করে বলে। আপাতত তার চেয়েও বেশি। ইনায়া ইসামের ইশারাতে পেছনে তাকায়, আর যাকে দেখে তাতে তার মুখটা হা হয়ে যায়। স্বয়ং ইসবা তার পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, রাগী দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। ইনায়ার এতক্ষণ ধরে সাহসের বুলি আওড়ানো বন্ধ হয়ে যায়। সাহস ফুস করে উড়ে গেছে। মুখটা ইনোসেন্ট করে বলে, কেমন আছেন? শরীর মন ঠিকঠাক আছে তো? আচ্ছা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যেই না পালাতে যাবে তার আগে ইসবা তার হাত ধরে ফেলে, ইসামকে ভেতরে যাওয়ার ইশারা দেয়। ইসাম প্রথমে না করলেও পরে ভাইয়ার রাগের কথা ভেবে ভেতরে চলে যায়। ইসবা ইনায়াকে সামনে টেনে দাঁড় করিয়ে বলে, মেয়ে একমাত্র তুমিই আছো যে কিনা আমার সম্বন্ধে এমন ভাবে। তোমার ধারণা আছে আমি তোমার কি অবস্থা করতে পারি? ইনায়া শুকনো ঢুক গেলে বলল, ভাইয়া ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। ইসবা ভ্রু কুঁচকে বলে, হে, কে তোমার ভাইয়া? আমার কোনো বোন নেই, সো একদম ভাইয়া ডাকবে না। তো কি ডাকবো? কিছু ডাকতে হবে না, ভাইয়া ডাকবে না, এখন যেতে পারো। তোমার শাস্তি তোলা রইল। ইনায়া ভেঙচি কেটে চলে যায়। ইসবা মায়াবিনীর যাওয়ার পানে চেয়ে থাকে। মায়া জিনিসটা যে বড্ড পোড়ায়, তবুও সে মায়া যে কাটিয়ে ওঠা যায় না। ইসবা চেয়েও পারেনি ইনায়ের প্রতি তার আটকানো মায়া কাটিয়ে উঠতে। ইনায়াকে তার সাথে জড়ানোটা কি ঠিক হবে? বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই ইসাম এসে ইনায়াকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো ভাইয়া? কোনো শাস্তি দিয়েছে? ইনায়া হেসে দিয়ে বলে, আমি একদম ঠিক আছি, তোমার চিন্তা করা লাগবে না। বিকেলের সময় হবে তোমার, একটু কথা আছে। ইসাম ভেবে পায় না ইনায়া কি কথা বলবে। ইনায়াকে সিরিয়াসলি মনে হচ্ছে। ইসাম সম্মতি প্রদান করে। ইনায়া এবার রুমে চলে যায়। বিকালে ইনায়া ইসামকে বাগানে ডাকে কথা বলার জন্য। ইসাম ঢুলতে ঢুলতে বাগানে প্রবেশ করে। সে এতক্ষণ ঘুমাচ্ছিল। ইনায়ার ডাকে তার সাধের ঘুম ভেঙে গেল। হাত দিয়ে চোখ কচলে ইনায়ার দিকে তাকায়। ইনায়া ফুলের সৌরভ নিতে ব্যস্ত। ইসাম মুখ ফুলিয়ে বলে, কি কথা আছে তাড়াতাড়ি বলে ফেলো তো, আমি আবার ঘুমাবো। ইনায়া হঠাৎ ইসামের কণ্ঠস্বর শুনে ঈশ্বর চমকে ওঠে। পরে নিজেকে সামলে বলে, আমি বেশি সময় নিব না। আচ্ছা, অ্যানার সাথে তোমার সম্পর্ক কি জানতে পারি? ইসাম ভ্রুকুচকে বলে, হঠাৎ এই প্রশ্ন? আমি ভার্সিটিতে তোমাদের দুজনকে লক্ষ্য করেছি। কেন তোমরা একে অপরের প্রতি ঘৃণার ভান ধরছো? ইনায়া, আমি এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না, প্লিজ। কিন্তু আমার কথা তো শোনো। প্লিজ ইনায়া, স্টপ দিস। বলেই ইসাম হনহনিয়ে চলে গেল। ইনায়া বোকার মতো চেয়ে বলল, চাপ বাবা, এটা কি হলো? এত রাগের কি আছে? তখনই পেছন থেকে কেউ ইনায়ার মাথায় গাঁটটা মারলো। ইনায়ার মাথায় হাত দিয়ে পেছন ফিরে দেখলো ইসবা টেডি স্মাইল দিয়ে দাঁড়িয়ে আছে।
ইনায়া মুখ ফুলে বলল, আপনার আর কোনো কাজ নেই? সারাক্ষণ আমাকে জ্বালান কেন? হ্যাঁ, ভুলে যেও না, তোমার কিন্তু শাস্তি পাওনা আছে। কিসের শাস্তি? আমি তো কিছুই করিনি। ও তাই? তো আমার নামে সারাদিন বাজে বকে কে? যেটা সত্যি সেটাই তো বলি। শুনো মেয়ে, আমি কিন্তু এতটাও ভালো না, তাই কিছু বলার আগে 10 বার ভাববে, অন্যথায় তোমাকে আমি ছাদ থেকে ফেলে দেবো।